এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, এমন অমূলক শঙ্কায় সফর বাড়াচ্ছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বললেন পররাষ্ট্রমন্ত্রী। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি। স্কুল কলেজে আশ্রয় নিয়েছে অনেকে। বিদেশ থেকে চাঁদাবাজি ছিনতাইয়ে কলকাঠি নাড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। উৎসব এলে বাড়ে তৎপরতা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে জেরিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত 9 জন, আহত শতাধিক। আবারও বড় অভিযানের প্রস্তুতি ইসরায়েলের। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ কুয়েতের মুখোমুখি ভারত। বেঙ্গালুরুতে ম্যাচ শুরু রাত 8টায়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আবারও বিস্ফোরণ ঘটেছে। এ সময় তেল অপসারণে নিয়োজিত আরেকটি জাহাজেও আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়েছেন 10 পুলিশ সহ অন্তত 15 জন। সোমবার সন্ধ্যা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রায় 12 ঘন্টা পর ভোর 5:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযানে যোগ দেয় বরিশালে নৌবাহিনীর জাহাজ ডলফিন ও ঢাকার 3 ফায়ার সার্ভিস কর্মকর্তা। আগুনে দগ্ধ 2 পুলিশ সদস্যকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সাগরনন্দিনী 2 থেকে তেল অপসারণ করছিল সাগরনন্দিনী 4। সোমবার সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণের পর দুটি জাহাজেই আগুন লেগে যায়। সাগরনন্দিনী 4-এর আগুন নিয়ন্ত্রণে এলেও জ্বলতে থাকে সাগরনন্দিনী 2। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে পাঠানো হয় ঝালকাঠি সদর হাসপাতালে। আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় ঢাকা ও বরিশালে। আওয়ার পর ওইটা আগুন লাগে, তারপর ভিতরে অনেক পুলিশ ছিল, অনেক লোক ছিল, যে আশপাশে লাভ দিছে তারা। মানে একটা আওয়াজ হয়েছে, বিরাট একটা আওয়াজ, সাদা হাইটে উপরে উঠছে বাড়ি, এরপরে ওই আগুনটা বাইরেই গেছে। ওই পাম্প দিয়ে তেল আনতেছিল, ওই পাম্প 4-5 ঘন্টার বেশি চালান যায় না, চালাইছে অনেক সময় না, তার গেছে গরম হইয়া, ওই গরমের হিটে আগুন ধরে গেছে। হঠাৎ দ্রিম করে শব্দ হয়েছে বিকট ভাবে। আমরা আলাদা ওয়ার্ড করে এখানে এদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি এবং আমরা সার্বক্ষণিক খোঁজ নিয়েছি। আমরা একটা মেডিকেল টিমও গঠন করেছি। দগ্ধদের মধ্যে 10 জনই পুলিশ সদস্য। তেল অপসারণে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা। প্রথম দুর্ঘটনার পরে যখন আগুন নির্মাণ হয়, এরপরেই আমরা এখানে পুলিশ ডিউটি করে, কারণ ওখান থেকে তেল অপসারণ করা হচ্ছিল যাতে সেখান থেকে কোনো লুটপাট না হয় এবং ওখানের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য দায়িত্ব পালন করছে। 11 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যায় সাগরনন্দিনী 2। শনিবার জাহাজটিতেই প্রথম বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় 4 শ্রমিক। এছাড়া সোমবার নিখোঁজ 4 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে দ্বিতীয় দফা বিস্ফোরণের ঘটনা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, দ্বিতীয় দফা বিস্ফোরণ নিয়ে বিস্তারিত কি আছে আমাদের জানান, সর্বশেষ তথ্য। আগুন লাগার 11.5 ঘন্টা পরে এখানকার যে আগুন সেটি আসলে নিভে গেছে। সেক্ষেত্রে স্থানীয়রা যেটি বলছেন যে যতক্ষণ তেল ছিল জাহাজটিতে ততক্ষণ ঠিক জ্বলেছে এবং তেল আসলে পুড়ে যাওয়ার পরে সেই আগুন নিভে গেছে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমে আসলে একটি সংবাদ সম্মেলন করার কথা, সেটি কিছুক্ষণ পরে হয়তো জানাবো। আমরা ঠিক এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সুগন্ধা লাগোয়া, এখানকার স্থানীয়রা যেটি বলছেন যেখানে অন্তত 3টি তেলের ডিপো রয়েছে, আরও পাশাপাশি একটি বিদ্যুতের স্টেশন রয়েছে। সেই ক্ষেত্রে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যদি সেই তোরটি কোনোভাবে ঝালকাঠি শহরের দিকে আসতো তাহলে আরও বড় রকম ক্ষয়ক্ষতির যে বিষয় সেটি হতে পারতো, এরকম আশঙ্কা করছেন। সেক্ষেত্রে তারা একটি নৌ স্টেশন যেটিকে বলা যায় সেই নৌ ফায়ার স্টেশন নির্মাণের একটি দাবি এখানকার সচেতন মহল সেটির পক্ষ থেকে করা হয়েছে। আমরা আসলে কতটুকু ঠিক দেখাতে পারছি আমরা ঠিক জানি না, এখনো এই জায়গাটি আসলে ঝুঁকিপূর্ণ। আর সেক্ষেত্রে সেখানে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা কাউকেই আসলে অ্যালাউ করছে না, যেহেতু প্রথম দফা
দ্বিতীয় দফা অর্থাৎ দ্বিতীয় দফা বিস্ফোরণ হয়েছে তেলের জাহাজটিতে। আর এইখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সব তথ্যগুলো আসলে যাচাই বাছাই করা যায়নি, তবে স্থানীয়রা যেটি বলছেন যে 27 তারিখে এই জাহাজটি এখানে এসেছে। প্রশ্ন হচ্ছে যে 27 তারিখ আসার পরে কেন এতদিন সময় নিয়ে সেই তেল খালাস করলো বা সেই জ্বালানি খালাস করার বিষয়টি কেন আসলো। পদ্মা অয়েল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের এখানকার সহকর্মী যিনি রহিম রেজা, তিনি আসলে দফায় দফায় কথা বলার চেষ্টা করেছেন। তারা গতকালকে একটি বৈঠকও করেছেন, সেই বৈঠকের ছবি আমাদের কাছে আছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বা গণমাধ্যমের কাছে কোনো তথ্য দেননি, যদিও তারা নানান জায়গায় বলেছেন ঈদের ছুটি থাকার কারণে যেই তেল সেই তেল আসলে খালাস করা যায়নি। আমাদের এখানকার সহকর্মী রহিম রেজা এখানের যারা এই ঘটনায় যারা আহত হয়েছেন, বিশেষ করে এই জাহাজটি যিনি বাবুর্চি তার সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে সাবমার্সিবল দিয়ে তেল খালাস করতে গিয়ে মূলত দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। তাহলে কেন সাবমার্সিবল দিয়ে আসলে দুর্ঘটনা ঘটলো, তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন, আমরা যদিও এক্সপার্ট কোনো ওপিনিয়ন এখন পর্যন্ত পাইনি, তাকেই যদি কোট করি, সেই বাবুর্চি তিনি যেটি বলছেন যে সাবমার্সিবল দিয়ে যখন তেলটা অন্য একটি জাহাজে অপসারণ করা হচ্ছিল তার কারণে সেই সাবমার্সিবলটি গরম হয়ে আসলে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, এরকম একটি তিনি জানিয়েছেন। যদিও এই বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন আসলে এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে নৌ পরিবহন অধিদপ্তরের যারা পরিদর্শক রয়েছেন তারাও আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। যদিও ফায়ার যেই জাহাজটি, সেই জাহাজটি সম্পর্কে বিচ্ছিন্ন কিছু তথ্য রয়েছে। এর আগেও এই জাহাজটি আসলে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তারপরে তারপরে ওই যে আমরা যেটি বললাম যে বাবুর্চি কায়ুম, তিনি রোববার থেকে সাবমার্সিবল দিয়ে পেট্রোল নেওয়া শুরু করে, তারপর আজ সকাল থেকে ডিজেল ছিল, এরকম একটি কথা বলছেন। সাবমার্সিবলের নিয়ম হচ্ছে 3-4 ঘন্টা নেওয়ার পর ঠান্ডা করতে হয়, কিন্তু এই সাবমার্সিবল টানা 6 থেকে 7 ঘন্টা চলছে, যার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত যারা এই ঘটনায় যারা আসলে আহত রয়েছেন তারা এখানকার হাসপাতালে রয়েছেন, পাশাপাশি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানেও তাদেরকে আসলে কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। তাহলে কেন এই বিস্ফোরণ, সে বিষয়ে এখন পর্যন্ত নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে আসলে এই জাহাজটি সম্পর্কে কেন জাহাজটি ঘটলো সেরকম একটি প্রতিবেদন তারা অলরেডি ঢাকায় পাঠিয়েছেন। এখানে ফায়ার ব্রিগেডের যিনি, আমরা তার সঙ্গে ফায়ার ব্রিগেডের যিনি পরিচালক তার সঙ্গে আসলে একটু কথা বলার চেষ্টা করব। তিনি সেখানে গণমাধ্যমের সাথে কথা বলছেন, আমরা দেখি সেখানে যাওয়া যায় কিনা, আমরা একটু সেইখানে যাওয়ার চেষ্টা করব। তিনি আসলে পরিচালক অপারেশন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি ইতিমধ্যে আসছেন, আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি, আমরা তার কাছ থেকে বাকিটা জেনে নেব আসলে কেন, কি কারণে এই ঘটনা ঘটলো, তারা ফায়ার সার্ভিস কেন এতটা সময় লাগলো। ঢাকা থেকে যে টিমটি আসছে মূলত আমরা সেখানে একটু কথা বলার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সেখানকার দায়িত্বশীল যারা রয়েছেন, পরিচালক, তিনি কথা বলবেন। আমরা একটু দেখি একটু কথা বলা যায় কিনা, আমরা একটু দেখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা একটু বলি, ভাই ব্রিফিংটা শুরু হচ্ছে, ভাই আমরা কি ঢুকছি, কেন এই ঘটনা, আচ্ছা আমি, আপনারা সবাই জানেন, একটু না ঢাকা থেকে আসছে, ওনারা ঢাকা থেকে আসছে। আপনারা সবাই জানেন গত 1 তারিখে সাগরনন্দিনী 2 আমাদের এখানে আমরা 1 তারিখ 2:05 আমরা খবর পাই নিকটস্থ ঝালকাঠি স্টেশন থেকে। আমরা প্রথম কল এখানে আসি, তারপরে পরিস্থিতি বিবেচনা করে আমরা আরও একে একে প্রায় 11টি ইউনিট প্রথমে আসে। পরবর্তীতে আমরা আগুন নির্বাপন করার চেষ্টা চালাই এবং 4টা দীর্ঘ মানে 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা ধরে আমরা চেষ্টা চালানোর পরে আগুনটা নির্বাপন হয়। পরবর্তীতে এটা সাগরনন্দিনী 4 এখানে আসে। এখান থেকে যে প্রায় 4 লাখ পেট্রোল, 4 লাখ লিটার পেট্রোল এবং ডিজেল এটাকে অপসারণ করার জন্য সাগরনন্দিনী 4 আসে। তার পরবর্তীতে তারা অপসারণ শুরু করে। আনুমানিক 25,000 লিটার পর্যন্ত অপসারণের পরে আপনারা জানেন গত 3 তারিখে আবার একটা বিস্ফোরণ হয়, যেই বিস্ফোরণে তার উপরে যে ডকের যে 2 তলা ওটা টোটালি ভেঙে আপনার প্রায় 200 মিটার দূরে চলে যায় এবং ঘটনাস্থলেই 4 জন মারা যান, যেটা আমরা লাশ পরে খুঁজে বের করি। এখন এই বিস্ফোরণের যে কারণ হতে পারে
প্রথমত সোর্স আমরা ধরে নিই যে সেই জাহাজের অসাবধানতা, মানে যারা স্টাফ তারা আমরা এখানে সিলিন্ডার পেয়েছি, ওখানে হয়তো এমন হতে পারে যে ওই যে রান্নাঘর ওখানে পুরা গ্যাসে ভরে গিয়েছিল, হয়তো ওখানে কোনো একটা স্পার্ক অথবা কোনো একটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এটা হতে পারে। আবার অসাবধানতার মধ্যে এটাও পড়ে যে একটা জাহাজের যে ইন্ডিজিনাস মানে একটা ডিফল্ট যে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা এখানে অতটা ছিল না, যার কারণে হয়তো তারা ইনিশিয়ালি কোনো ফায়ার ফাইটিং করতে পারে নাই, আমাদের মাধ্যমে এটা করতে হয়েছে। এবং আপনারা জানেন যে তেলের যে আগুন সেটাতে কিন্তু পানি দিলে আগুনটা আরও বৃদ্ধি পায়। এই জন্য আমরা আসলে আমাদের সিস্টেম অনেক ছিল, এখানে কোস্টগার্ড ছিল, নেভির শিপ ছিল, আমাদের 12টা ইউনিট ছিল। আমরা কিন্তু পানি দিয়ে কোনো আগুন নির্বাপন করতে পারছিলাম না, আমরা সবসময় ফোম দিয়ে এই আগুনটা নির্বাপন করার চেষ্টা চালিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা এইভাবে করে করে আজকে ভোর 5:25 আগুনটা কন্ট্রোলে নিয়ে আসি। এটা সম্পূর্ণ ফোম মিশ্রিত পানি দ্বারা আমরা এটাকে কন্ট্রোলে এনেছি। এবং সাগরনন্দিনী 4কে আমরা আমাদের প্রথম টার্গেট ছিল যে যেহেতু এই সাগরনন্দিনী 2 সম্পূর্ণ ফায়ারের কবলে আছে, আমাদের টার্গেট ছিল সাগরনন্দিনী 4কে আমরা 2 থেকে বিচ্ছিন্ন করব। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল এবং আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত সাহসিকতার সাথে খুব ক্লোজে যে মানে আগুনের খুবই কাছাকাছি যে তারা জীবনের মায়া ত্যাগ করে তারা এই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। এবং আমি বলবো যে আমাদের এটা একটা বড় সফলতা যে সাগরনন্দিনী 4কে আমরা বিচ্ছিন্ন করে দূরে পাঠিয়ে দিতে পেরেছি এবং নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিতে পেরেছি। আপনারা জানেন যে এটা করতে যে 5 জন মারা যায় এবং আমরা লাশও খুঁজে বের করি এবং 11 জন মতো আহত হয়, এর মধ্যে পুলিশও আছে, আমাদের বাহিনী এবং অন্যান্য স্টাফরাও আছে, বিআইডব্লিউটি সহ। তা সব মিলিয়ে এই ধরনের ঘটনা ঘটছে বারবার, কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা যেটা মনে করি অসচেতনতাই প্রথমত দায়ী, আর দ্বিতীয়ত আমাদের ইনবিল্ট ফায়ার ফাইটিং সিস্টেম আমাদের শিপগুলোতে থাকা উচিত, আরো বেশি বেশি থাকা উচিত। একটা কথা হচ্ছে যে আপনি বলছেন যে অসাবধানতা, একটা বিষয় আমরা একটু জানতে চাই যে এত তেলে একের পর এক ঘটনাগুলো ঘটছে, তারপর এরা ডিপোর সামনে এসে পুলিশ এবং ফায়ার সার্ভিস কোনো ইনফর্ম করে নাকি তাদের ইচ্ছে মতো কাজ করে? তাদের ইচ্ছে মতো যদি কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি আপনারা নেবেন? কাইন্ডলি আবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপোতে যতবার এই ধরনের তেল খালাস হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে আপনার অ্যাক্সিডেন্টের। এখন কথা হচ্ছে যে ওরা যখন এসে দেখা যায় 27 তারিখ আসছে, এখানে 1 তারিখে মাল খালাস করছে, এই যে এখানে থাকে এইগুলোকে আপনাদের যারা ফায়ার ফাইটার পরিষদ বা ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে তাদেরকে ইনফর্ম করে, পুলিশকে ইনফর্ম করে? হ্যাঁ, বা আমাদের প্রথমত তারা সহজে মানে সমস্যায় না পড়লে আসলে আমাদের দ্বারস্থ হন না, তারা চেষ্টা করে আসলে। বাট আমার একটাই কথা হচ্ছে তাদের যে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা কিন্তু দুর্বল। এদিকে আগে মনোযোগ দিতে হবে এবং তারপরে এটা অবশ্যই প্রশাসনকে জানিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা দেখেছেন যে বিস্ফোরণের ফলে কি ঘটতে পারে এবং আপনার স্পটে কিন্তু 4 জন মারা গিয়েছে, পরে আমরা লাশ খুঁজে বের করতে 2 দিন লেগেছে। চীনের দিকে ঝুঁকছে ঢাকা, এমন ভ্রান্ত ধারণা থেকে পশ্চিমা দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সফর বাড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে চায় না, তাই এখন যোগাযোগ বাড়াচ্ছে। জুলাইতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ঢাকা সফর প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। আগামী সপ্তাহে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার। একই সময় আসছে নির্বাচন কেন্দ্রিক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
এসব সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, তাই এ দেশকে কেউ হারাতে চায় না। সেই প্রেক্ষাপটেই ঢাকায় পশ্চিমাদের এই আনাগোনা। মন্তব্য করেন, পশ্চিমা দেশগুলো মনে করে চীনের উপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ চাইনিজ ড্রেট্রিপে পড়ে যাচ্ছে আর বাংলাদেশ চাইনিজ দিকে দাবিত হচ্ছে। তো এইটা শুনে অনেকেরই একেবারে জ্বর উঠেছে। হ্যাঁ, তারা খুব ভয় পাচ্ছে বাংলাদেশ যদি অন্যদিকে যায়। তো এই জন্য সবাই আমাদের সাথে আলাপ করতেছে। দিস ইজ উই ওয়েলকাম। উই মেনটেইন এ ব্যালেন্স ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। আমরা কারো লেজুর না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, তাই এ নিয়ে ওয়াশিংটনে কোনো পরামর্শ থাকলে সেটিকেও স্বাগত জানানো হবে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকাই। আমরা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই, শুধু আমরা এটা আমাদের কথাগুলো বলবো। হ্যাঁ, তারা যদি অন্য কোনোভাবে সাহায্য করতে পারেন, মোস্ট ওয়েলকাম। উই নিড টু হ্যাভ মোর এঙ্গেজমেন্ট উইথ দেম, কারণ তাদের মধ্যে হয়তো কখনো একটা মিসপারসেপশন হয় আমার র্যাবকে হামহা স্যাংশন দিয়ে দিয়েছে। দে ডোন্ট ওয়ান্ট টু লুজ বাংলাদেশ। তারা মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বাড়াবে। এ সময় তিনি আরও জানান, আফ্রিকার দেশ মালিতে শান্তি রক্ষা মিশনের সমাপ্তি ঘোষণা করেছে জাতিসংঘ। এর ফলে সেখানে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের দেশে ফিরিয়ে আনা হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মহানগর যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চু। সোমবার রাতে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণ সুখে থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অস্বস্তি হয়। বৈশ্বিক প্রেক্ষাপট বিচারে দেশে দ্রব্যমূল্য সহনীয় আছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, এবার ঈদুল আজহার সময় পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এই ঈদে মানুষ প্রচুর পশু কোরবানি দিয়েছে জানিয়ে তিনি বলেন, মির্জা ফখরুলরা শুধুই সমালোচনা করেন, জনগণের সুখ তাদের সহ্য হয় না। পশু কোরবানির চিত্রটা দেখুন, টোল আদায়ের চিত্রটা দেখুন, মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে, না বিরোধী দলের ভাষা মানুষ কষ্টে আছে। অবশ্য মানুষ আনন্দে থাকলে বিএনপি কষ্ট পায়, মির্জা ফখরুল কষ্ট পাচ্ছেন। সংকট উত্তরণে সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই। রাজধানীর নয়াপল্টনে সোমবারের বিক্ষোভ মিছিলের আগে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি খালেদ হোসেন জ্যাকি সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হয় এই বিক্ষোভ সমাবেশ। এতে বিএনপি মহাসচিব সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করার দাবি জানান। বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দিতে হবে, যারা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে। আর এটাই সংকট সমাধানের একমাত্র পথ। তার দাবি, গত এক মাসে 386 জনকে গ্রেপ্তার করেছে। প্রতিরোধ ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। যে আপনাকে এখন আর প্রয়োজন নাই। আপনি 14-15 বছর ধরে আপনার এই দল নিয়ে এই দেশকে যেভাবে শোষণ করেছেন, সহস্রাধিক মানুষকে হত্যা করেছেন, তা থেকে আন্দোলনকে বন্ধ করা যাচ্ছে। প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি কর্মসূচি আমাদের জনসম্পৃক্ত করে এই সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়েই চলেছে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদীর পানি। সুরমার পানি বইছে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে। নতুন করে প্লাবিত শহরের নিচু এলাকা সহ বেশ কিছু এলাকা। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল কলেজের ভবনে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সুরমা নদীর পানি বাড়ায় সুনামগঞ্জ সদরের লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর, তেঘরিয়া, হাসননগর সহ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। সুলতানপুর এলাকার অন্তত 50টি পরিবার আশ্রয় নিয়েছে সরকারি কলেজ ভবনে। টানা বৃষ্টি ও ঢলের পানিতে ডুবেছে তাহিরপুর ও বিশম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের সড়ক।
নতুন করে পানিবন্দী হয়েছে দোয়ারা বাজারের অন্তত 6টি গ্রামের বাসিন্দা। মহল্লার মাঝে আমরা আছে 70-80টা ঘর সম্পূর্ণ পানি অনেক পানি বাড়ি গেছে, তো অনেক মানুষ তো আশ্রয় কেন্দ্র গেছে কি পানির লাগি গরু বাছলে মানুষলে বারণের সমস্যা। স্কুল কলেজের ভবনে আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানিটা যেহেতু নামবে এদিক দিয়ে, সেক্ষেত্রে আমাদের এদিকে পানি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। যেহেতু বাড়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ইতিমধ্যে খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই আশ্রয় কেন্দ্রগুলো যাতে মানে পানি এবং প্রয়োজনীয় সুপেয় পানি এবং যাতে করে ওয়াশ ব্লকগুলো যেন ঠিক থাকে। এদিকে পাহাড়ি ঢলে নেত্রকোনার উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি ঢুকেছে কলমাকান্দার 2টি ইউনিয়নের কয়েকটি গ্রামের নিচু এলাকায়। বেড়েছে সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানিও। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি সেরকম বন্যা হয়, আমাদের আশ্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা রাখা আছে। সাথে সাথে আমরা মানুষকে নিরাপদে নিয়ে যেতে পারবো এবং ত্রাণ সহায়তাও আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, বন্যার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে আর পানিবন্দীদের দুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, ঈদের আগের দিন থেকে কিন্তু সুনামগঞ্জে টানা বর্ষণ হচ্ছিল এবং এখনও কিন্তু এই যে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আপনি জানেন যে আসলে সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল বেষ্টিত একটি এলাকা এবং পাশাপাশি হচ্ছে এই পাশেই কিন্তু আসলে ইন্ডিয়ার যে বর্ডার সেটি রয়েছে এবং সেই লাগোয়া বর্ডার থেকে কিন্তু যে পাহাড়ি ঢল রয়েছে সেটি কিন্তু এখন সুনামগঞ্জে অব্যাহত রয়েছে এবং সেই ঢলের কারণে কিন্তু আসলে পানির যে একটি গর্ভী দশা সেটি কিন্তু ভয়াবহ রূপ লাভ করেছে ইতিমধ্যে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট যে এলাকাটি রয়েছে সেখানে, এবং সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে ক্যামেরায় যে কতটা পরিমাণ পানি স্রোত রয়েছে এবং পাশাপাশি কিন্তু যে সুনামগঞ্জের যে নির্মাঞ্চলগুলো রয়েছে, বিশেষত যেই নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে প্লাবিত হওয়ার যে প্রক্রিয়াটি সেটি অব্যাহত রয়েছে এবং অনেক মানুষ কিন্তু এতে পানিবন্দী হয়ে পড়েছে। যদি আমরা একটু শহরের কথা বলি তাহলে শহরের যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ষোলবোর কিংবা টেগরিয়া কিংবা যে আরও যে ইব্রাহিমপুর, এই ধরনের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে এখানে কবলে পড়েছে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। স্বজনদের সাথে ঈদ উদযাপনের পর ঢাকায় ফিরছে নগরবাসী। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় কম থাকলেও সদরঘাটে বেড়েছে লঞ্চ যাত্রীদের ভিড়। লঞ্চগুলোতে গত 2 দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছে, যা আগামী কিছুদিন থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন নির্বিঘ্নে এবং স্বস্তিতে ঢাকায় ফিরতেই লঞ্চে এসেছেন তারা। তবে কিছু কিছু লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে এসেছে বলে অভিযোগ যাত্রীদের অনেকের। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কমলাপুর বিমানবন্দর, রেল স্টেশনেও ছিল ঢাকায় ফেরা নগরবাসীর আনাগোনা। যাত্রীরা বলছেন পথে ভিড় থাকলেও ভোগান্তি নেই, তবে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। অতিরিক্ত যাত্রী নিয়ে নিছে লঞ্চ ঘাটে, একটার বদলে মানে 2টার বদলে একটা দেওয়া হয়েছে। উচিত ছিল যে ঘাটে 2টা দিলে যাত্রীগুলো সুবিধা মতন আসতে পারতো। অনেক মানে সুন্দরভাবে ঈদ করে আসলাম, তো লঞ্চে তেমন অসুবিধা হয় নাই, অনেক সুন্দরভাবে আসছি, তবে একটু ভিড় ছিল। ঈদের ছুটি শেষে নগরবাসীর ফেরা নিয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গাবতলী বাস টার্মিনালের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, মহাখালী থেকে যেমনটি জানাচ্ছিলাম এখানেও কিন্তু একই রকম চিত্র। রাজধানীতে কিন্তু মানুষ প্রবেশ করছে, যেহেতু রোববার থেকেই সরকারি অফিস, বেসরকারি অফিস খুলে গিয়েছে। আজকে কিন্তু সেই তুলনায় যারা আসছেন তারা কিন্তু ভেঙেই আসছেন বলা যায়, এবং ভেঙে আসছেন বলতে সবাই কিন্তু বিচ্ছিন্নভাবে আসছেন। এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তারা যেমনটি বলছেন যে কিছুক্ষণ পর বিশেষ করে ভোরবেলায় 6টা-7টা পর্যন্ত চাপ থাকলে এখন কিন্তু সেই অনুযায়ী দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই
সেগুলোর চাপ খানিকটা কম থাকলেও কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি যে আধা ঘন্টা 40 মিনিট পর পর কিন্তু এক একটি বাস এখানে এসে থামছে এবং যারা আসছেন তারা কিন্তু বলছেন যে সড়কের পরিস্থিতি যেহেতু সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান আরও 3 দিন আগে খুলে গিয়েছে, যারা আসলে এখন আসছে তারা দেখা গেছে যে অতিরিক্ত ছুটি দিয়েছিলেন বা অফিস পরবর্তীতে খুলছে তারাই কিন্তু এখন আসলে আসছেন। সেক্ষেত্রে যারা আসছেন তারা কিন্তু ভোগান্তির কোনো কথা বলছেন না এবং তারা যেটা বলছেন যে কিছুদিন পরে আসার ফলে যেটা হয় যে একসঙ্গে যখন আসা শুরু করে সবাই তখন কিন্তু চাপটা বেশি থাকে, যেমনটি আমরা শনিবার রবিবারও দেখেছি। আজকে কিন্তু সেই তুলনায় চাপটা কম রয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে এবার কিন্তু অনেকে ভেঙে ভেঙে আসার কারণে সড়কে সেই অনুযায়ী চাপটা পড়েনি, চাপটা কম পড়েছে এবং প্রতিবারই কিন্তু আসলে এমনটি হয় যে যখন ঈদে মানুষ বাড়ি ফেরে তখন চাপটি বেশি থাকলেও যখন ঢাকায় ফেরা শুরু করে তখন কিন্তু চাপটা অনেকাংশেই কমে আসে এবং এখনও কিন্তু আসলে সেই চিত্র দেখা যাচ্ছে মহাখালীতে। আমরা সকালবেলা যেমনটি দেখেছি, তার আগে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাটে কিন্তু আমরা একই চিত্রই দেখেছি এবং কিছুক্ষণ পরপর যেমনটি বলছিলাম এক একটি করে দূরপাল্লার বাস কিন্তু আসলে এখানে এসে থামছে এবং সেখানে যাত্রী যারা আসছেন, আমি মহাখালী থাকতে যেমনটি বলেছিলাম যে অনেকেই কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে থেমে যাচ্ছে। এখান থেকেও যারা আসছে তারা কিন্তু অনেকেই সাভারে নামছে, কেউ আমিন বাজার, কেউ হেমায়তপুর, তারা কিন্তু বিভিন্ন স্থানে থামছে, যার ফলে এই গাবতলীতে এসে যে চাপটা সেটি কিন্তু সেই অর্থে আসলে একটু কম থাকে এবং যাওয়ার সময় যেমনটি হয় যে যাওয়ার সময় সবাই একসঙ্গে একই জায়গা থেকে বাসে ওঠে, নামার সময় কিন্তু সেটা হয় না, ফলে কিন্তু এখানে যাত্রী চাপটা তেমন বোঝা যাচ্ছে না। তবে পরিবহন সংস্থার সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে এখনো কিন্তু ঢাকায় মানুষ ফিরছেন। গাবতলী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। কোনোভাবেই থামানো যাচ্ছে না বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি। বিদেশ থেকেই অনুসারীদের দিয়ে চাঁদাবাজি ও ছিনতাইও করাচ্ছে তারা। উৎসব এলে বাড়ে এদের তৎপরতা। সম্প্রতি গুলশানে কসমেটিক্স আমদানিকারকের 15 লাখ টাকা ছিনতাইয়ের নাম এসেছে যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি সাখাওয়াত হোসেন চঞ্চলের নাম। রাজধানীর গুলশানে কসমেটিক্স আমদানিকারক প্রতিষ্ঠান আরিফ তারেক ট্রেড ইন্টারন্যাশনাল 23 মে সারাদিনের বেচাকেনার প্রায় 15 লাখ টাকা নিয়ে মালিকের বাসায় যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়ে কর্মচারী জিল্লুর। ওই মসজিদের ওখানে গেলি আর কি, ওরা দুইজন ফোনটা নিয়ে যাচ্ছিল, তার পিছনের জন যে ওই তারিখে আমার কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়েছিল, টান দিয়ে নিয়ে পরে চলে গেল। সিসিটিভি ফুটেজে গোয়েন্দারা দেখেন সেদিন সন্ধ্যা থেকে জিল্লুরকে অনুসরণ করছিল সন্দেহভাজন দুজন। জিল্লুর উত্তর বাড্ডার 6তলা মসজিদ বাজারে পৌঁছালে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। তাই তোমার কাছে টাকা আছে তা তো ওর জানার কথা না, নিশ্চয়ই টাকাটা পাশে আগের থেকে। নিকেতনের একটি বাসার ছাদ থেকে ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার এবং 4 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা জানান ওই 4 জন গিয়েছিল যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি সাখাওয়াত হোসেন চঞ্চলের বাসায়। এই আসার জিজ্ঞাসাবাদ করলো যে একটা ব্যাগ নিয়ে আসছিল, তবে ছাদে গেছিল চঞ্চল সাহেবের ছেলের বন্ধুরা। পুলিশ বলছে যুক্তরাষ্ট্র বসেই দেশে 8 থেকে 10 জনের চক্র তৈরি করেছে চঞ্চল, যারা ব্যবসায়ীদের হত্যার হুমকি দিয়ে চাঁদাবাজি করে। কিছু লোক সন্ত্রাসী কার্যে জড়িত আছে এবং তারা প্রায়শই চাঁদাবাজি জড়িত এবং অনেকে ছিনতাইয়ের সাথে জড়িত। সেক্ষেত্রে আমরা কয়েকজন আমরা গ্রেপ্তারও করেছি। প্রায় ক্ষেত্রে তারা বলে থাকে তারা চঞ্চলের লোক। গোয়েন্দারা বলছেন রাজধানীর গুলশান, বনানী, রামপুরা, তেজগাঁওয়ে চঞ্চল ছাড়াও চাঁদাবাজিতে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী আশিক, ডালিম, রবিন ও মেহেদি। তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার তাগিদ অপরাধ বিশ্লেষকদের। তার একটা বড় অংশ ওই পৃষ্ঠপোষকের পকেটে যায়। তখন এই ধরনের সন্ত্রাসীরা ওই কিছু লোক দেখানো আইনের ব্যবস্থা গ্রহণ করা হলেও তারা সবসময় আইনের ঊর্ধ্বে থেকেই তাদের যা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। গোয়েন্দা তথ্য বলছে শুধু বিদেশে বসেই নয়, জেলে বসেও চাঁদাবাজি করছে শীর্ষ সন্ত্রাসীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ও সাংবাদিক জখম হওয়ার পর বিশেষ অভিযানে 145 জন ছিনতাইকারী আটক হয়েছে। সোমবার জিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশ হত্যাকারী 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে। আর ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িতদের যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার ঈদের ছুটি শেষে শনিবার ভোর 4:15টার দিকে ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে, এক পর্যায়ে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
গত 2 দিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ও ডিবি পুলিশ। ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ নিহত হওয়ার পর 8 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিকে গ্রেপ্তার ও ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। প্রিয় সাংবাদিক যিনি আহত হয়েছেন তার প্রতি আমি জানি যে সেটি যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আমাদের এখনো কিছু কাজ বাকি আছে, কিন্তু প্রকৃত যে আসামি এবং কিভাবে প্লট করা হয়েছে, কতজন ছিল এবং ব্যবহৃত ছুরি এবং মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি। এছাড়া 48 ঘন্টার বিশেষ অভিযানে প্রায় 150 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। গত 24 ঘন্টা হয়েছে 114 জন, তার আগের 24 ঘন্টায় হয়েছে 31 জন, টোটাল 145 জন। 2 দিনে আমাদের 48 ঘন্টা গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ জানায়, ঈদের দিন হাতিরঝিলে ছিনতাইকারীর কবলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক আহত হওয়ার ঘটনা ও বাড্ডায় ডাকাতির ঘটনায়ও আসামি শনাক্ত হয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের সাথে বেতনের সমন্বয় না থাকায় খরচ মেটাতে হিমশিম অবস্থা। গ্যাস, বিদ্যুৎ সহ নানা বিল পরিশোধে অর্থ সঞ্চয়ের জন্য অনেক সদস্যকে কমিয়ে দিতে হয়েছে খাওয়ার খরচ পর্যন্ত। এই হাল যুক্তরাজ্যের মতো উন্নত দেশের পুলিশ কর্মকর্তাদের। দাবি উঠেছে জরুরি ভিত্তিতে বাহিনীর বেতন বাড়ানোর। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে আরও অবনতি হয়েছে ডেঙ্গু পরিস্থিতির। গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মারা গেছেন 56 জন। মৌসুম শুরুর আগেই দেশে ডেঙ্গুতে এত মানুষের মৃত্যু এবারই প্রথম। কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা চিকিৎসকদের। এদিকে এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। প্রায় প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। জুন মাসে ডেঙ্গুতে মারা গেছেন 34 জন, আর জুলাইয়ের প্রথম 3 দিনেই 9 জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। সোমবার নতুন করে আরও 436 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 9193 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 1,500 রোগী। এখন পর্যন্ত 2টো ওয়ার্ডই সাফিসিয়েন্ট, কারণ আমি 120 জন করে অ্যাকোমোডেট করতে পারি। সেখানে 211 জন আছে, আমার জন্য এই মুহূর্তে সমস্যা না। দ্বিতীয়ত যেটি, আমার জন্য আরও 2টি ওয়ার্ড রেডি হয়ে বসে আছে। যদি প্রয়োজন সে দুটোকে এক্সটেন্ড করব, কারণ আমাদের একটা নির্দেশনা আছে, কাউকে না বলা যাবে না। এবছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। সাধারণ জনগণকে, ঢাকাবাসীকে তাদের বাসাবাড়িতে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তাদেরকে অনেক ক্ষেত্রে অনুরোধ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের যে দৈনন্দিন কাজগুলো, আমাদের মশক কর্মী থেকে শুরু করে, সেই লার্ভিসাইডিং থেকে ফগিং থেকে শুরু করে, সে কাজগুলো কিন্তু অব্যাহত আছে। কিন্তু ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীর সহযোগিতা চেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোনো রোগীর ঠিকানা কালেকশন করে সেই রোগীর বাড়ির আশেপাশে গিয়ে আমরা ওষুধ ছিটিয়ে দিয়ে আসছি, যে সে কোনখান থেকে আক্রান্ত হয়েছিল। তারপরে হটস্পটগুলো চিহ্নিত করে সেখানে আমরা আপনার ব্যাপকভাবে আমরা প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ মেজার নিচ্ছি। সেখানে আমরা স্প্রে করছি, ওষুধ ছিটাচ্ছি। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২,৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দফা মেয়াদ বাড়িয়ে 7 বছরেও শেষ হয়নি জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজের নির্মাণ কাজ। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জামালপুর সহ আশেপাশের জেলার বাসিন্দারা। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে আরও 3 বছর। 2016 সালে জামালপুর শহরের মনিরাজপুরে 34 একর জমিতে শুরু হয় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজের নির্মাণ কাজ। এরপর গত 7 বছরে একাডেমিক ভবন, নার্সিং কলেজ, আবাসিক সহ 30টি ভবনের মধ্যে
26টির নির্মাণ কাজ শেষ পর্যায়ে, কিন্তু এখনও শুরু হয়নি মূল হাসপাতাল ভবনের কাজ। স্থানীয়রা বলছেন, হাসপাতালটির নির্মাণ সময়মতো হলে উন্নত স্বাস্থ্যসেবা পেতেন তারা। অথচ যে কোনো স্বাস্থ্যসেবা নিতে এখন ছুটতে হয় ঢাকাসহ আশপাশের জেলায়। আমাদের আইসিইউ থেকে শুরু করে বিশেষজ্ঞ ডাক্তার নেই, আমাদের ঢাকা, ময়মনসিংহ এবং কি ইন্ডিয়া পর্যন্ত যেতে হয়। জামালপুরবাসী যারা, তারা চাচ্ছি যে অতি দ্রুত জামালপুর এই হাসপাতালের কার্যক্রম শেষ করা হোক। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার কারণে নির্মাণ কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে অভিযোগ ব্যবস্থাপনা পরিষদের। গণপূর্ত, সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগ, তারপরে ঠিকাদার এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এই 4 ডিপার্টমেন্টের মধ্যে টোটাল সমন্বয়হীনতা। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নানা জটিলতায় সময়মতো শেষ করা যায়নি কাজ। তবেই সবকিছু ঠিক থাকলে 2026 সালের জুনে কাজ শেষ করা যাবে। এখনো দরপত্র আহ্বান করা যায়নি। এখন ডিপিপি আমরা দ্বিতীয় সংশোধনের জন্য প্রস্তাব করা হয়েছে। হাসপাতালটি এখন জিওবি খাতে নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যে আমরা 2026 সালের জুন মাসের ভিতরে আমরা হাসপাতাল সহ অন্যান্য ভবন শেষ করতে পারব। দফায় দফায় সময় বাড়ানোর কারণে 723 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে 950 কোটি টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে নিখোঁজের 2 দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। শিশুটি নিখোঁজের ঘটনায় আটক স্থানীয় যুবক পলাশের তথ্যে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকারও করেছে পলাশ। তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার। রাজশাহীর নওদাপাড়া 3য় শ্রেণীর এক ছাত্রী শনিবার থেকে নিখোঁজ। সেই দিনই পলাশকে সন্দেহ করে থানায় অভিযোগ দেয় শিশুর পরিবার। সোমবার পলাশকে খুঁজে পায় পুলিশ এবং তার তথ্যে ওই শিশুর মরদেহ উদ্ধার হয়। পরে পুলিশ জানায়, ঈদ সালামি দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করে পলাশ। পরে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয়। পুকুর পাড়ে ঝোপ আছে, সেই ঝোপের মধ্যে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় বাচ্চারা যখন চিৎকার করে তখন তার গলা টিপে ধরে। গলা টিপে ধরলে তারপরে সেই মেয়েটা মারা যায়। পরবর্তীতে মেয়েটার কানে 2টা স্বর্ণের রিং ছিল, সেই রিং 2টা সে খুলে বাচ্চাটাকে পুকুরের মধ্যে ছুঁড়ে মারে। পুলিশ আরও জানায়, অভিযুক্ত পলাশকে আটক করা হয় নাটোর থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষও স্বীকার করেছে। রেল স্টেশন, নাটোর বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা তন্ন করে সারা রাত খোঁজাখুঁজির পরে ভোর 4টার দিকে আমরা একটা যাত্রী ছাউনিতে এই আসামি যে পলাশ, সে পলাশকে আমরা পাই। পলাশকে পাওয়ার সাথে সাথে আমাদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। স্থানীয়দের অভিযোগ, পলাশ মাদকাসক্ত বেকার যুবক। তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। হত্যার ঘটনায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে শিশুর পরিবার। এই ছেলেটা আগে যাচ্ছে 28 সেকেন্ড ডিফারেন্স, মেয়েটা যাচ্ছে। তারপর আমরা ওই ক্যামেরা দেখে শনাক্ত করি। বাচ্চা এখানে ওর না দাদির বাসায় আসছিল, ওই সামনে ভাড়া থাকে, যে দাদির বাসায় আসছিল। তো এখানে বলে করমচার গাছ আছে, ওখানে করমচা পাচ্ছিল, কিন্তু ওই ছেলে দেখেছে, ওই ছেলে আগ থেকে ওকে মার্ক করে দিয়েছে। আমার বুকে হানা দিয়েছে, আরেকজনের বলে আরেকজনের বুকে হানা দিয়েছে, আরো লোকের বুকে হানা দেবো। বাবা ওকে ফাঁসি দাও বাবা, একটা লোক ফাঁসি দাও, কোনো ব্যাপার না বাবা। পলাশের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা করেছেন শিশুর বাবা। মাইনুল হাসান জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র ফেনীর সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটিও সেখানে অবস্থিত। এর সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন কয়েকশো পর্যটক। তবে সুযোগ সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এবার থাকা খাওয়ার সুব্যবস্থা সহ নানা সুবিধা রেখে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন জেলা প্রশাসক। ফেনীর সোনাগাজী উপজেলায় বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে মুহুরী সেচ প্রকল্প। এখানে দাঁড়িয়ে পানি প্রবাহ দেখতে ভিড় করেন বিভিন্ন অঞ্চলের পর্যটকেরা। নদীর পাড়ে সবুজ বনানী দেখেও মুগ্ধ তারা। নৌকার সারি আর মাছ ধরার দৃশ্য আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। এখানে রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ভালো বিনোদনের জায়গা, চারিদিকে আপনার দারুণ একটা সাগর আছে, 40 গেট, এখানে অনেক মানুষ আছে। কোচিং শেষে এখানে আসছি ঘোরার জন্য, মানে ভালো লাগতেছে, অনুভব করতেছি। তবে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। ভালো হোটেল রিসোর্টের যদি ব্যবস্থা করে তাহলে আরো পর্যটকদের জন্য ভালো হবে। একটা বাংলো এবং একটা শিশু পার্কের ব্যবস্থা করা হয়, তাহলে এই ফেনী জেলার মানুষ অন্তত সুন্দর একটা বিনোদনের স্পট পাবে। এবার নানা সুযোগ সুবিধা রেখে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন জেলা প্রশাসক।
এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে, আমাদের পরিকল্পনাও আছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথাবার্তা বলছি, যোগাযোগ চলছে। আমরা আশা করি যে আমরা এখানে এই এলাকায় পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারব। গেল 1 বছরে এখানে পর্যটক এসেছেন প্রায় 1 লাখ। সরকারিভাবে উদ্যোগ নিলে পর্যটন কেন্দ্রটি ঘিরে ব্যবসার প্রসার হতে পারে বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে উত্তেজনা বিরাজ করছে। বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের অধিকার গোষ্ঠী আল হাক আশঙ্কা করছে জেনিন ক্যাম্পে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর জেনিন শিবিরে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলমান পরিস্থিতিতে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে শিবিরটিতে দ্বিতীয় দফায় তাণ্ডব চালাতে ইতিমধ্যে সেখানে প্রায় 1000 ইসরায়েলি সেনা জড়ো হয়েছে। সোমবার জেনিন শহরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 9 ফিলিস্তিনি নিহত, 100 জন আহত হয়। টানা 5 দিন ব্যাপক সহিংসতার পর ফ্রান্সের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। রোববার রাতে দেশটির মেয়ররা জনগণকে দাঙ্গা বিরোধী মিছিলের আহ্বান জানানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এদিকে দেশ জুড়ে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত কিশোর নাহেলের দাদি। দাঙ্গাকারীরা নাহেলের মৃত্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দাঙ্গার ঘটনায় রোববার রাতেও 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের রাতে গ্রেপ্তার করা হয় 700 জনকে। গত মঙ্গলবার প্যারিসের একটি ট্রাফিক সিগন্যালে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছর বয়সী নাহেল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যম CNN জানায়, সোমবার রাতে ফিলাডেলফিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়ারিংটন এভিনিউয়ে এই বন্দুক হামলা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। যুক্তরাষ্ট্রে এ বছরে অন্তত 339টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বন্দুক সহিংসতা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া সুনীল ছেত্রীর দল। নবম শিরোপা জিততে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। গ্রুপ পর্বের 2 দলের লড়াই 1-1 গোলে ড্র হয়েছিল। শেষ দিকে আত্মঘাতী গোলে জিততে পারেনি ভারত। নিষেধাজ্ঞার কারণে ফাইনালেও ডাগ আউটে থাকবেন না কোচ ইগর স্টিমাচ। সন্দেশ ঝিঙ্গান ফিরবেন একাদশে, তাতে রক্ষণভাগে চিন্তা কমছে ভারতের। 1 সপ্তাহের মধ্যে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বেঙ্গল ব্লুজ। টানা খেলাতে ক্লান্তি কিংবা কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না সহকারী কোচ মহেশ গাউলি। টানা নবমবার ফাইনালে খেলছে ভারত। অতিথি দল কুয়েত প্রথমবার অংশ নিয়েই সাফ জিততে ফিরতে চায়। কুয়েতের ফিফা র্যাঙ্কিং 141। ওদের দলে টেকনিক্যাল প্লেয়ার আছে। 10 সেকেন্ডও যদি ঢিলে দেওয়া হয় তাহলে ওরা গোল করে দেবে। চাপ আছে কারণ আমরা জিততে চাই। দল ভালো ছন্দে রয়েছে। আশা করি অতীতেও যেভাবে খেলেছে ছেলেরা ফাইনালেও সেভাবেই খেলবে। গ্যালারির সমর্থন ভারতের শক্তি। ছেত্রীর মতো ফুটবলার পার্থক্য গড়ে দিতে পারে। গ্রুপ পর্বের ম্যাচেও ওরা এগিয়ে ছিল। জিততে হলে ভুলের কোনো সুযোগ নেই। ফাইনাল ম্যাচ অনেক কঠিন হবে। মার্টিনেজ ঢাকা ছাড়ার সময় সাফ মিশন থেকে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের সঙ্গে দেখা করতে না পারায় হতাশা জিকোদের। চেষ্টা করেও কথা বলার সুযোগ পাননি জামাল ভুঁইয়া। সোমবার দুপুরে 2টি ভিন্ন ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। 14 বছর পর সাফের সেমিফাইনালে খেলেছে লাল সবুজ। ফাইনালের স্বপ্ন পূরণ না হয় আক্ষেপ আছে, তবে দলের লড়াকু মানসিকতা ভবিষ্যতের রসদ দিয়েছে তাদের। ইতিবাচক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ অধিনায়ক। লাস্ট ম্যাচ আমার ভালো সুযোগ পাইছি, ভালো চান্স পাইছি, বাট আনফর্চুনেটলি আমরা হিস্ট্রি রিপিট করছে। আমরা লাস্টের দিকে আমরা একটা গোল খাইছি। ডেফিনেটলি এই জায়গায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং
আমরা তাদের সাথে খেলে আমাদের যেই ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি সেটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। অনেক চেষ্টা করছি সবাই, একটুর জন্য পারি নাই, অনেক কষ্ট লাগতেছে। যদি দেখা হলে তাহলে ভালো হতো, কারণ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার এবং বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট, সো কিছু টিপসও নিতে পারতাম। ঢাকায় সংক্ষিপ্ত সফরে ব্যস্ত সময় কাটালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সোমবার দুপুরে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পাবলিক অনুষ্ঠান না থাকলেও প্রিয় তারকাকে দেখার জন্য ভিড় ছিল সমর্থকদের। সফর নিয়ে রোমাঞ্চিত মার্তিনেজ সাক্ষাৎকারে আবারও সুযোগ পেলে বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। মাত্র 11 ঘন্টার বাংলাদেশ সফরে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজ ঢাকায় পৌঁছেই কড়া পাহারায় বিমানবন্দর থেকে সোজা চলে যান হোটেলে। বিশ্রাম শেষে তার গন্তব্য আয়োজক প্রতিষ্ঠানে, সেখানে যোগ দেন ক্লোজ ডোর অনুষ্ঠানে। মার্তিনেজের সাথে দেখা হয় টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সেলফি তোলা আর অটোগ্রাফ নেওয়া মিস করেননি ম্যাশের সন্তানরা। আর্জেন্টাইন তারকাকে বাংলাদেশের জার্সি উপহার দেন মাশরাফি। আর সপরিবারে এমিলিয়ানোর সাথে দেখা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মার্তিনেজকে বাজ পাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দিয়েছেন প্রতিমন্ত্রী। কোপা আমেরিকা জয়ের পর আমি বাংলাদেশের কথা প্রথম জানতে পারি। এরপর বিশ্বকাপের পর আবারও বাংলাদেশের নাম শুনি। এখানে আমাদের অনেক সমর্থক আছে, তারা আর্জেন্টিনার জার্সি গায়ে মুখে পতাকা এঁকে বড় স্ক্রিনে আর্জেন্টিনার খেলা দেখেছে। এমনটা আসলে আর্জেন্টিনাতেও দেখিনি। বাংলাদেশের এমন সমর্থন হৃদয় ছুঁয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্তিনেজ, উপহার দেন নিজ দলের জার্সি। এরপরেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। ঝটিকা সফরে মার্তিনেজ দেখার সুযোগ পেলেন না তাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা। ভক্তদের সাথে কোনো ইভেন্টের আয়োজন ছিল না, তবে কথা দিয়েছেন পুরো আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশে আসার। নিঃসন্দেহে আমি চাইবো আবারও বাংলাদেশে আসতে, পুরো দলকে নিয়ে আসতে। তবে তার জন্য আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সাথে কথা বলতে হবে। এমি মার্তিনেজের বাংলাদেশ সফর পুরোটাই কেটেছে পর্দার আড়ালে ও কালো কাচের গাড়িতে। তাই এই আর্জেন্টাইন তারকার প্রথম সফর আক্ষেপ বাড়িয়ে গেল তার বাংলাদেশি ভক্তদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মতোই দাপট দেখিয়ে ওডিআই সিরিজ জয়ের প্রত্যাশা কোচ চান্দ্রিকা হাথুরু সিংহের। বিশ্বকাপের আগে প্রস্তুতির প্রথম মঞ্চ ধরে এই সিরিজে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোচ। নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। চট্টগ্রামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাথুরু সিংহে। চট্টগ্রামে সিরিজ শুরুর আগে সূচি মেনে টাইগারদের অনুশীলন। সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা। অ্যাওয়ে ভেন্যুতে যাওয়ার আগে হোমে শিষ্যদের পরখ করে নিতে চান কোচ। আমরা কয়েকজনকে এই সিরিজে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি, ঠিক পরীক্ষা নিরীক্ষা নয়। কোচিং আর নির্বাচক প্যানেল ভালো করেই জানে আমরা কি করতে চাই। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি কিংবা কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার প্রস্তুতি রাখতে চাই। প্রতিটি সদস্যের ফিটনেস পারফরমেন্সের উপর নজর থাকবে। ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে রেকর্ড জয়ের টেস্ট ম্যাচ মিস করেছেন তামিম ইকবাল। ওডিআই সিরিজের আগে তাই ঘুরে ফিরে এসেছে সে প্রশ্ন। কোচের জবাবে মিলেছে স্বস্তি। তামিম দুদিন অনুশীলন করেছে, সবকিছু এখনো পর্যন্ত ভালো। রিকভার কতটা হচ্ছে অনুশীলনের পর সে অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তামিম ওয়ানডে সিরিজ না খেলতে পারলেও অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে শঙ্কিত নন হাথুরু। দলে সে ভূমিকা পালন করার মতো অনেকেই আছে জানিয়েছেন তিনি। সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল, সেটাও মনে করিয়ে দিয়েছেন। দলে অনেকেই আছে যারা আগে নেতৃত্ব দিয়েছেন। টেস্টে সাকিবের না থাকায় লিটন অধিনায়কত্ব করেছে। ক্যাপ্টেন্সি করার মতো অনেকে আছে। তেমন কিছু সামনে এলে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। ঈদের ছুটি শেষে শনিবারই ম্যাচ ভেন্যু চট্টগ্রামে পৌঁছায় বাংলাদেশ দল। একই দিন রাতে সফরে আসে আফগানরাও। অনুশীলনের কোনো সুযোগ মিস করেনি তামিম সাকিবরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে ওমানকে 20টি আইনে 74 রানে হারিয়েছে নেদারল্যান্ডস। এতে করে মূল পর্বের আশা টিকে থাকলো ডাচদের। উইম্বলডনে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে দারুণ শুরু নোভাক জোকোভিচের। আর্জেন্টাইন পেদ্রো কাচিনের সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।
মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি আর ভেজা ঘাস। এত কিছুর পরও জোকোভিচের মনোসংযোগে কোনো ব্যাঘাত ঘটেনি। বৃষ্টি বিলম্বিত প্রায় 4 ঘন্টার ম্যাচে কাচিনের বিপক্ষে 6-3, 6-3, 7-6 গেমে জয় পেয়েছেন তিনি। প্রথম সেট শেষ হওয়ার পর খেলা বন্ধ থাকে প্রায় 1.5 ঘন্টা। এরপর দ্বিতীয় সেটেও পাত্তা পাননি র্যাঙ্কিংয়ে 68 নম্বরে থাকা কাচিন। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। টাই ব্রেকারে শেষ পর্যন্ত জয় পান জোকোভিচই। এদিকে নারী এককে প্রথম রাউন্ডে হেরে বিদায় ভেনাস উইলিয়ামসের। এলিনা ভিতোলিনার কাছে 6-4, 6-3 ব্যবধানে হেরেছেন ভেনাস। কম বেতন দিয়ে পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তারা। অর্থের অভাবে দেশটির 1/4 পুলিশ খাওয়া কমিয়ে দিয়েছেন। এই অবস্থায় জরুরি ভিত্তিতে পুলিশের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্ক রাউলি। যে কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। অথচ যুক্তরাজ্যে কম বেতনের কারণে পুলিশ কর্মকর্তাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। চলমান মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতন না বাড়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য পুলিশ। অর্থের অভাবে যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তাদের ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অনেকেই আবার গ্যাস, বিদ্যুৎ সহ নানা বিল পরিশোধের জন্য অর্থ সঞ্চয় করতে খাওয়া কমিয়ে দিয়েছেন। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় উদ্বিগ্ন তারা। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মার্ক রাউলি জানান, গত 1 দশকে দেশটির সম্মুখ সারির পুলিশ কর্মকর্তাদের বেতন প্রায় 17% হ্রাস পেয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় বাড়ায় দেশটির 86% পুলিশ কর্মকর্তা আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। অর্থের অভাবে অনেকে নিজেদের পেনশন খাতে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছেন, অনেকে আবার পুলিশের চাকরির পাশাপাশি অন্য কাজেও ঝুঁকছেন। কম বেতনের কারণে পুলিশের চাকরি করার বিষয়ে আগ্রহ হারাচ্ছে যুক্তরাজ্যের তরুণ প্রজন্ম। ফলে নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় পুলিশ যেন দায়িত্ব পালনে মনোযোগী হতে পারে, সেজন্য অবিলম্বে তাদের বেতন বাড়ানোর তাগিদ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।